নমস্কার শ্রোতা বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আমি শুভম আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের মাঝরাতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের আজকের গল্পের সূত্রধারে রয়েছি আমি শুভম, গল্প পাঠে বুবাইদা। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছে অঙ্কিতা, অনুশ্রী, দীপ্তদীপ, পম্পা, শঙ্কর, অগ্রজ, প্রান্তিকা, পিয়ালি, অতনু, রাহুল, পৌত্তষা, সমীর মাঝি, সূর্যশঙ্কর। আমাদের আজকের গল্পটির প্রচ্ছদ নির্মাণ করেছে বৃষ্টি, সাউন্ড ডিজাইনিং করেছে AJS স্টুডিও। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী। মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। মা, ও মা, কখন যাবে মামার বাড়ি? আরে যাবো বললেই হলো, দাঁড়া তোর বাবা আসুক আগে। ঘড়িতে তখন সকাল 9টা। নতুন জামা পরে উপায় রেডি। এদিকে তনিমা অপেক্ষা করছে অনিমেষের জন্য। অনিমেষ গেছে সামনের মিষ্টির দোকানে। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তাই খুব স্বাভাবিকভাবেই মিষ্টির দোকানে ভিড়। তাই বোধহয় এত দেরি হচ্ছে অনিমেষের আসতে। প্রায় 30 মিনিট পর অনিমেষ দই মিষ্টি নিয়ে বাড়ি ফিরল। আমি এসে গেছি, এই তাড়াতাড়ি নাও। ও বাবা, তোমাদের এখনো হয়নি? আরে বাবা, হয়ে গেছে, চলো এবার। অনিমেষ গাড়ি স্টার্ট দিল। বাবা মায়ের মাঝখানে একগাল হাসি মুখে বসে পড়ল পুপাই। পুপাইয়ের মামার বাড়ি খুব বেশি দূরে যদিও নয়, তবুও ইদানিং সেভাবে সেখানে থাকা হয় না পুপাইয়ের। আসলে পুপাই এখন বড় হয়ে গেছে, একেবারে ক্লাস 5 বলে কথা। পড়াশোনার কত চাপ, তবে আজকে পুপাইয়ের মনে মনে খুবই আনন্দ। প্রায় মাস 2 পরে মামার বাড়ি যাচ্ছে। আসলে পুপাইয়ের ছোটবেলা থেকে মামার বাড়িতে মূল আকর্ষণ হলো মামার কাছে বিভিন্ন গল্প শোনা। পুপাইয়ের মামা মানে তনিমার ভাই তুষার, এই মামা ভাগ্নির জুটি সবচেয়ে সেরা। দুজনেই গল্প পেলে আর কিছুই চায় না। মিনিট 20 মধ্যেই পুপাই পৌঁছে গেল মামার বাড়িতে। গাড়ি থেকে নেমে ছুটে বাড়ির মধ্যে ঢুকে ডাকতে শুরু করলো, মামু, ও মামু। ভিতর থেকে পুপাইয়ের দিদা আর দাদু বেরিয়ে এলো। ও মা, এসে পড়েছে পুপাই রানী। ও দিদুন, মামু কই গো? এত করে ডাকছি, তাও সাড়া দিচ্ছে না যে। তোর মামু তো নেই। কেন, ভাই আবার কোথায় গেল? বললো কাজ আছে,
ছুটি নেই। তবে তোরা তো থাকবি, রাতে নয় গল্প হবে। সে কি, আমি আসবো জেনেও মামু চলে গেল? ধুর, ভাল লাগে না। আরে বাবা, কাজ আছে তাই তো গেছে। চলো এখন হাত মুখ ধুয়ে নাও। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে সবাই নিজেদের মধ্যেই গল্প করতে শুরু করেছে। এদিকে পুপাই রানীর মুখ গোমড়া, চুপচাপ একধারে গালে হাত দিয়ে বসে রয়েছে। পিছন থেকে পুপাইয়ের দাদু অর্থাৎ রঞ্জনবাবু এসে বলল, কি হলো দিদি ভাই, মন খারাপ? না, কিছু হয়নি আমার। আমাকে বলো কি হয়েছে? আমার মন খারাপ দাদু, মামু নেই বলে। আমাকে এখন কে গল্প শোনাবে? ও মামু নেই তো কি হয়েছে, মামুর বাবা আছে তো। তুমি কি আর গল্প জানো? ওটা মামুই জানে। পিছন থেকে তনিমা এসে বলল, আবার গল্প? দাদুকে কেন বিরক্ত করছিস? সারাক্ষণ গল্প আর গল্প। আহা, তুই কেন ওকে বকছিস? আমি তো ওকে বললাম গল্প শোনাবো। তুমি বুঝতে পারছো না, ও কিন্তু বক বক করে তোমার মাথা খারাপ করে দেবে একেবারে। তা দিক, ক্ষতি কি? আয় তুইও বস। বলি, তোকে ছোটবেলার কম গল্প শোনাতে হতো? অনিমেষ এসে বলল, ও বাবা, একটু দারুণ আসর বসেছে। হ্যাঁ, তাহলে আমি বাদ নাকি? এসো বাবা এসো, দাদু গল্প শোনাবে আমাদের। দাঁড়াও, আমি দিদুনকেও ডাকছি। ও দিদুন! কি হলো রে? আরে এসো এসো, বসো এখানে, দাদু গল্প শোনাবে। কি হলো দাদু, বলো এবার গল্প। তা কি গল্প শুনবে বলো? ভূতের। দাদু, ভূতের গল্প শোনাও। ও বাবা, ভয় পাবে না তো? না না, একদম না, আমি তো কত বড় হয়ে গেছি। বেশ, বলছি তবে শোন। তবে কিন্তু গল্প নয়, সত্যি। এক ছায়া ঘেরা সন্ধ্যার গল্প। তখন ছিল নভেম্বর মাস। আমি তখন সদ্য কলেজে উঠেছি। ছুটির মরশুম দেখে ছুটি কাটাতে চলে গিয়েছিলাম আমার মামার বাড়ি, চাঁদপুর। একেবারে প্রত্যন্ত গ্রাম। আমার মামার বাড়ির দাদু মানে হরিপদ মজুমদার সেই গ্রামের পুরনো বাসিন্দা। গাঁয়ের লোক তাকে এক ডাকে চেনে। গ্রামটা দেখতে যেন ছবির মতো। চারিপাশে কুয়াশাচ্ছন্ন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সারি সারি মাটির ঘর। তার পাশ দিয়ে চলে গেছে একখানা পাকা রাস্তা নদীর। সেই নদীর নাম ধলেশ্বর। বছরের বেশিরভাগ সময় জলের নিচে চাপা থাকে তার গর্জন। বর্ষাকালে ধলেশ্বরীতে বান আসে। চাঁদপুর গ্রামের মানুষ নির্ভর করে চাষবাস আর এই নদীর মাছের উপর। কিন্তু এই নিরিবিলি গ্রামে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। কি দাদু, কি সেই রহস্য? সেদিন ছিল মঙ্গলবার। অনেকটা পথ যাবার পরে পৌঁছে গেলাম মামার বাড়ি। তখন বেলা 3টে। আমার মামার বাড়ি ছিল মাঝখানে উঠোন আর চারিপাশে ঘেরা বারান্দা সমেত গেরস্ত বাড়ি। টালি চালের মাটির বাড়ি হলেও তা বড় সুন্দর দেখতে লাগতো। সেসব তো তোমরা দেখতে পাওনি। তা শেষে আমার বাড়িতে ঢোকা মাত্রই
আমার ছোট ভাই মোহন দৌড়ে এলো। আরে রঞ্জন দাদা তুমি, কিন্তু দিদি, দিদি কই? তোর পিসি পিছনে আসছে। মামা আর মামি কই? এই তো। মা, ও মা, এই দেখো পিসিরা এসেছে। ভিতর থেকে মোহনের মা অর্থাৎ রঞ্জনের মামি আরতি বেরিয়ে এলেন। ও বাবা রঞ্জন, আয় আয়, ভিতরে আয়। রঞ্জন মামিকে প্রণাম করে বলল, এই যে, ভালো আছো তো? মামা ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো। তোর মা কই? এই তো পিসি এসে গেছে। হাত মুখটা ধুয়ে এসো, একটু সকাল করে তো আসতে পারতে, এত বেলা করে ফেললে কেন? রঞ্জনের মা অর্থাৎ চুড়োমা বলল, আর বলো না বৌদি, একে তো ট্রেনের অসুবিধা, কত দেরিতে ট্রেনে উঠলুম, তার উপরে এখানে এসে একটা ভ্যান রিক্সাই পাচ্ছিলাম না, অতখানি হেঁটে আসা, এই পায়ে ব্যথা নিয়ে আর পারি? ও মামি, ললিত কোথায়? ওকে দেখছি না। কি জানি, এই তো ছিল। ও মোহন, তোর দাদা কই? ডেকে নিয়ে আয়, বল পিসি এসেছে। দাদা? আরে দাদা তো খেলতে গেল, ওই যে পশ্চিমের মাঠে, আজকে খেলা আছে। সে খেলা থাকুক, পিসি এসেছে বল গিয়ে। না না, থাকুক, একটু খেলুক, আমি তো দুদিন আছি। ও এক্ষুনি সন্ধে হয়ে যাবে, চলে আসবে তো, তখন নয় দেখা হবে। আমি তাহলে একটু মাঠের দিকে যাই। চল মোহন। এই তো এলি, দুটো কিছু খা। না, এখন কিছু খাবো না, আসছি। রঞ্জন আর মোহন চলে গেল পশ্চিমের মাঠের দিকে। যেতে যেতে রঞ্জন বলল, কত দূর রে? এই একটুখানি, চলো না, কাছেই। তুই খেলতে যাসনি? না, আমাদের তো সামনের সপ্তাহে, আজকে তো বড়দের ম্যাচ, আমি দেখতে যেতাম, ভালোই হলো তোমরা এসে গেলে। আচ্ছা, তোমাদের কি ছুটি এখন? তা বলতে পারিস, ছুটি বলতে আর কি, আমাদের এখন ছুটি বানিয়ে নিতে। এখানে দোকান নেই একটাও না? দোকান? হ্যাঁ আছে তো, ওই তো সামনে। কেন, কি নিবে বলো তো? সিগারেট। তুমি সিগারেট খাও? কেন, না খাওয়ার কি আছে? না না, এমনি জিজ্ঞেস করছি। তুই খাবি নাকি? এই রে, না না, তুমি খাও। আরে ও কিছু হবে না, এমন করছিস যেন কোনোদিন খাসনি। এই শোন, আমি সব জানি, সত্যি করে বল। আসলে একটু আধটু খেয়েছি। এই দাদাকে বলো না যেন, নইলে নইলে কেলেঙ্কারি করে দেবে। ও তোর দাদাও একটা জিনিস, এত চাপ নিস না। সামনের দোকান থেকে সিগারেট কিনে সিগারেট খেতে খেতে পশ্চিমের মাঠে পৌঁছে গেল ওরা। খেলার মাঠে তখন খেলা প্রায় শেষের পথে। ঘন্টা খানেকের মধ্যেই খেলা শেষ হয়ে গেল। জিতে গেছে ললিতদের টিমটা, সেই নিয়ে আনন্দ উল্লাসের আর শেষ নেই। খেলার পরে জিতে যাওয়ার আনন্দে হই হুল্লোড় করতে করতে তখন প্রায় সন্ধে গড়িয়ে গেছে। ললিত রঞ্জনদের কাছে এসে বলল, আরে রঞ্জনদা, কখন এলে? মাঠ থেকে তোমাকে দেখছি, তাই ভাবছি বেশ ভালোই হয়েছে। একা এসেছো নাকি পিসিও এসেছে? হ্যাঁ, মা এসেছে। আরে তুই তো দারুণ খেলিস, ফুটবলটা এভাবে ধরে রেখেছিস, এটাই অনেক। তুমি খেলছো না? না রে, ওসব আর হয়ে ওঠে না। কলেজের পড়াশোনা, তারপর টিউশন থাকে, দু একটা ছেলে মেয়েকে পড়াই আর কি, এরপর চাকরি বাকরি চেষ্টা করব। খেলাধুলো আর হচ্ছে, সে যাকে তুই খেলছিস, মন দিয়ে খেল। আরে ঠিক আছে, গল্প পরে করবে, সন্ধে হয়ে গেছে না? চলো জলদি ঘরে যাই, বাড়িতে গেলে নাইলে ঝাড় খেতে হবে। এই হ্যাঁ সত্যি, সব থেকে বেশি ঝাড় আমি খাবো। কোন সকালে বেরিয়েছি, চলো চলো চলো। এই শর্টকাটে চলো, তাড়াতাড়ি চলে যাব। না না, তার দরকার নেই। কেন, তাড়াতাড়ি চল, এত এদিক দিয়ে ঘুরবো কেন? তার চাইতে ওপাশে আমবাগানের পাশ দিয়ে শর্টকাট,
ওই রাস্তাটা ধরলে তাড়াতাড়ি চলে যাব। না বলছি তো। না কেন? এই চল তো মোহন। আরে না গো রঞ্জন দা, শুনেছি ওই রাস্তাটা খুব একটা ভালো নয়, সেভাবে কেউ যাতায়াত করে না। যেতে হবে না, ছাড়ো। কি আর হবে একটু দেরি হলে, এমনিতেই যথেষ্ট দেরি হয়েছে। আরে ওসব গুজব, ওসব আবার মানে কেউ? কিছু হবে না, চল তো। ফালতু এত ঘুরে যাবার কোনো মানেই হয় না। ললিতের কথায় কোনো গুরুত্ব না দিয়ে রঞ্জন আর মোহন হাঁটতে শুরু করলো। অগত্যা নিম রাজি হয়ে ললিত ওদের সঙ্গে যেতেই বাধ্য হলো। মাঠ পেরিয়ে কাঁচা রাস্তা ধরল ওরা। রাস্তার দুপাশে আম বাগান, ঘুটঘুটে অন্ধকার চারপাশে, তার উপরে নভেম্বর মাসের ঠান্ডা হিমশীতল আবহাওয়া। এক পা করে ওরা এগোতে থাকছে, আর তত বেশি করে ঠান্ডা বেড়ে চলেছে। রঞ্জন বলে উঠল, বাবা, বড্ড ঠান্ডা তো রে। তাও তো তুমি ফুল হাতা পরে। একবার আমার ব্যাপারটা ভাবো, এদিকে জঙ্গল না, তাই একটু ঠান্ডা লাগবে। আমি তো অন্ধকারে কোথায় পা ফেলছি সেটাই ঠিক করে দেখতে পাচ্ছি না। এই আস্তে আস্তে আয়, রাস্তাটা বড্ড কাদা কাদা। এত কাদা কেন রে? বৃষ্টি নেই, কিছু নেই। ইতিমধ্যেই ধপাস করে একটা কেউ পড়ে যাওয়ার আওয়াজ পেল রঞ্জন। পিছন ফিরে দেখলো মাটিতে পড়ে আছে ললিত। আরে বললাম না আস্তে আয়, লাগেনি তো? না না, ঠিক আছে। কে যেন ধাক্কা মারলো মনে হলো। হ্যাঁ, কে আবার? শেওড়া গাছের পেতনি। একদম ঠিক বলেছো রঞ্জন দা। ধুর, তোমরা চুপ করো তো। কিছুটা রাস্তা হাঁটার পরেই দেখা গেল একখানা পুরো বাড়ি, একখানা রং চটা আধ ভাঙা পুরনো শ্যাওলা মাখা একতলা বাড়ি। তার পাশেই বাড়ি লাগোয়া একটা পুকুর। চাঁদের আলো পড়ে পুকুরের জলটা ঝলমল করছে, তাতেই ফুটে উঠেছে এই পুকুর আর বাড়ির চিত্র। বাড়িটার দিকে তাকিয়েই ওরা থমকে গেল। তারপর রঞ্জন বলল, বাহ, এই ঘুটঘুটে জঙ্গলে কার বাড়ি করতে ইচ্ছে হলো? কিন্তু আমি শুনেছি এদিকে কেউ থাকে না। স্বাভাবিক, বাড়িটার যা দশা, এ তো ভেঙে পড়বে। এখানে থাকাটা তো রিস্ক। তবে জায়গাটা বেশ ভালো। এই বিচ্ছিরি জায়গাটা তোমার ভালো লেগেছে? কেমন একটা গা ছমছমে। ধর বোকা, কত সুন্দর জায়গা, নিরিবিলি। খারাপ কি? আমাদের ওদিকে বাড়ি হতো তাহলে বুঝতিস এই নিরিবিলি জায়গার আসল মর্ম। কেন? সারাদিন গাড়ি ঘোড়ার ক্যাঁচক্যাঁচানি। এরকম জায়গা আমাদের দিকে আছে? কত শান্তি বলতো। দুদণ্ড দাঁড়িয়ে বসেও শান্তি এখানে। কোনো লোক নেই, জন নেই, নিজের মতো থাকা যায়। আচ্ছা, সে যাই হোক, যতই শান্তি থাকুক বাবা, আমি এসব জায়গায় থাকতেও চাই না, যেতেও চাই না। এখন চলো, বাড়িটার দিকে তাকালেই কেমন যেন একটা শরীর খারাপ লাগছে। এই দাদা, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? দেখ, এত ভয়ের কিছুই হয়নি। পিছন থেকে মোহনের কাঁধে একটা হাতের স্পর্শে মোহনের বুকটা ছ্যাঁক করে উঠল। মোহন ঠিকরে উঠে পিছনে তাকাতেই দেখলো একজন বয়স্ক লোক দাঁড়িয়ে। মুখে লেগে রয়েছে তার আলগা হাসি। ধুতি আর হালকা রঙের ফতুয়া পরিহিত এক বয়স্ক লোক, কাঁধে একখানা ঝোলা ব্যাগ আর হাতে একখানা টর্চ। লোকটি মোহনের দিকে তাকিয়ে বলল, হতে কতক্ষণ? মোহন একটু আচম্বিত হয়েই বলল, কি কি হতে কতক্ষণ? ওই যে তুমি বললে ভয়ের কিছু হয়নি, তাই বললাম। হতে কতক্ষণ মানে কি? কি বলতে চান? কিছুই না। কিছু না বললেই হলো? দেখুন, আপনাদের হয়তো ভয় টয় লাগে, তা বলে অন্যকে ভয় দেখানোর কোনো মানে হয় না। এই মুশকিল, আমি কখন ভয় দেখালাম? আমি তো শুধু বললাম ভয়ের কিছু হতেও পারে। কি পারে না? না, পারেন। তুমি ঠিক জানো ও সব কুসংস্কার। সংস্কার বলতে তুমি বোঝো কতটুকু? মানেটা কি? আপনার কি মনে হয় আমি এতটাই অশিক্ষিত? না না, তা কেন? কলেজ পড়ুয়া শহরে ভদ্রলোক তুমি, অশিক্ষিত তুমি হতে যাবে কেন?
আপনি কি করে জানলেন? আমি কলেজে পড়ি। এ তোমার কথা বলার ধাঁচ দেখলেই বোঝা যায়। কাঁচা বয়সের ফুটন্ত রক্ত, তাই মনটাও বড় উত্তাল। শান্ত থাকা যায় না। কি দরকার সব বিষয়ে এত ভাবা? জীবনে কিছু কিছু জিনিস এড়িয়ে চলতে হয়। হ্যাঁ, আপনার এড়িয়ে চলা মানে নিশ্চয়ই এই জঙ্গল, ওই বাড়িটা, এসবই তো। কিন্তু এড়িয়ে চলে লাভ কি? এগুলো সবই তো স্বাভাবিক। তাই নাকি? স্বাভাবিক? আলবাত স্বাভাবিক। পৃথিবীতে কি জঙ্গল থাকবে না, নাকি পুরনো বাড়ির অস্তিত্ব থাকবে না? সব পুরনো বাড়ি মানেই কি ভুতুরে বাড়ি? আর জঙ্গল মানেই অশরীরীদের রাস্তা না? আপনার কি মনে হয়? লোকটি রঞ্জনের কাঁধে হাত রেখে বলল, বাড়ি যাও, বাড়ি যাও, এদিকে না আসাটাই ভালো। রঞ্জন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ললিত থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। এই চল তোরা। ললিত, রঞ্জন আর মোহন আবার হাঁটতে শুরু করলো। ওই একই জায়গায় দাঁড়িয়ে রইল সেই ভদ্রলোক। রঞ্জন বিরক্তি মুখে ললিতকে বলল, আমাকে টেনে আনলি কেন? যত বুঝলো, আমাদের যখন এখানে আসতে বারণ, তাহলে উনিই বা এখানে কি করছেন? এই সব লোকগুলো না লোকের মধ্যে ভয় ছড়ায়, তারপরে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। চিটিংবাজি রে। হঠাৎই মোহন রঞ্জনের হাত ধরে হ্যাঁচকা টান মারল। কোন রকমে মোহন আর রঞ্জন নিজেদের সামলে নিয়ে দাঁড়ালো। ওদের একটু পিছনেই ছিল ললিত। এগিয়ে এসে সে বলল, কি হলো? এই যে গাছের ডালটা ভেঙে পড়লো, আর একটু হলে রঞ্জনদার মাথায় পড়তো। দেখলি তো, এই জন্যই বারণ করেছিলাম এদিকে আসতে। আরে বাবা, এটা তো একটা নর্মাল ব্যাপার। গাছের ডাল ভেঙে পড়তে পারে না? তুই মানে সত্যি তুই একটা বলদ। কিছুক্ষণের মধ্যেই ওরা গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেল। বাড়ি ঢুকতে না ঢুকতেই রঞ্জনের মামি দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে। ললিতের দিকে রক্ত চক্ষুতে তাকিয়ে বলল, এই ফেরার সময় হলো নবাবের বেটা? খ্যাংড়া মেরে তোমার খেলা ছুটিয়ে দেব। ছাগল পাঁঠা কোথাকার, খাওয়া নেই দাওয়া নেই, সারাটা দিন মাঠে ছুটছে। আর এই যে আরেকজন গেল দাদাকে ডাকতে, আর ফিরল 14 ঘন্টা পরে। কখন এসেছে রঞ্জন, দুটো কিছু খাবে সেটুকুও দিতে পারলুম না। তোদের দুজনের জন্য ছেলেটা না খাওয়া আমি আর সহ্য করতে পারছি না। ভিতর থেকে রঞ্জনের মা বেরিয়ে এলো। আচ্ছা থাক থাক, বকাঝকা পরে হবে খন। ও একটা দিন দেরি করে ফেলেছে। না গো না, একটা দিন নয়। তাহলে কি আমি বলতুম? এ হলো রোজের ঘটনা। আমি আর সহ্য করতে পারছি না। আমি নাওয়া খাওয়া ভুলে বসে থাকি জানো। আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে এরা। হ্যাঁ রে ললিত, কেন করিস এরকম? হ্যাঁ, মাটাকে তো জ্বালাস কেন? খেলতে যাবি, যা না, কে বারণ করেছে? তা বলে এমন সন্ধে গড়িয়ে যাবে তবে বাড়ি ঢুকবি? চিন্তা হয় না বল? আর রঞ্জন, তুই তো গেলি ভাইকে ডাকতে, তোরও কি কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, এতক্ষণ কিসে সময় লাগে শুনি? আরে না না, আসলে তোরা হাত পা ধুয়ে ভিতরে আয়। সারাদিন পর নাও দুটো কিছু খেয়ে উদ্ধার করো আমাকে। ওরা তিনজনে হাত মুখ ধুয়ে ঘরের ভিতরে গেল। তারপর খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ গল্প গুজব হলো। তারপর শুয়ে পড়ল ওরা। একদিকে নভেম্বর মাস, তার উপরে গ্রামাঞ্চলে একটু বেশি ঠান্ডা পড়ে। রাত তখন 12টা। সবাই প্রায় ঘুমিয়ে কাঁদা, কিন্তু ঘুম আসছে না রঞ্জনের। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছে জঙ্গলের মধ্যে দেখা সেই বাড়িটা, আর বারবার মনে পড়ছে ওই ভদ্রলোকের বলা কথাগুলো। লোকটিকে মোটেও ভালো লাগেনি রঞ্জনের, কিন্তু লোকটিকে ভুলতেও পারছে না রঞ্জন। বারবার ওর কথাই মনে ভেসে আসছে। ইতিমধ্যেই একটা গলার স্বর দূর থেকে যেন ভেসে আসছে রঞ্জনের কানে। এই যেন বহু দূর থেকে মৃদু স্বরে রঞ্জনকে ডাকছে। আমাকে মুক্ত করো, আমি যে বন্দিনী। আমাকে মুক্ত করো রঞ্জন, রঞ্জন, রঞ্জন। রঞ্জন কিছুতেই শান্তভাবে শুয়ে ঘুমোতে পারছে না। অতঃপর উঠে বসে পড়ল।
তারপর ঢক ঢক করে বেশ খানিকটা জল খেল, তারপর আবার শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পরে আবার সেই একই শব্দ ভেসে আসছে ওর কানে। কি যেন মৃদু স্বরে বহু দূর থেকে কান্না কান্না গলায় বলছে, আমি বন্দিনী রঞ্জন, আমার কষ্ট হচ্ছে রঞ্জন, কতকাল ধরে আমি বন্দিনী, একবার এসো, আমাকে মুক্ত করো রঞ্জন, একবার একবার এসো রঞ্জন, আমাকে মুক্ত করো রঞ্জন, রঞ্জন এসো। রঞ্জনের বারবার মনে হচ্ছে যেন ও ছুট্টে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু যতবারই রঞ্জন উঠে বসে ততবারই সেই শব্দ থেমে যায়। আবার চোখ বন্ধ করে যেই ঘুমানোর চেষ্টা করে তখনই ভেসে আসে সেই গলার স্বর। এইভাবেই কেটে গেল সারাটা রাত। ভোরের আলো ফুটেছে, সবাই ঘুম থেকে উঠেও পড়েছে। মোহন রঞ্জনকে ডাকছে, রঞ্জন দা, ও রঞ্জন দা, আরে ওঠো না, আরে কি ঘুম গো তোমার, ওঠো না। এখনো উঠিসনি রঞ্জন? 7:30 বেজে গেল তো। ওঠ বলছি, ওঠ। নিশ্চয়ই তোরা সারা রাত গল্প করেছিস। না গো পিসি, গল্প করিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, সেই জানা আছে কত তাড়াতাড়ি ঘুমিয়েছ তোমরা, সব শয়তান এক একটা। রঞ্জন উঠে বসল, তারপর বলল, ললিত কোথায়? দাদা, দাদা তো বাবার সঙ্গে বাজারে গেছে। আরে ডাকবি তো, আমিও যেতাম বাজারের দিকে। হ্যাঁ রে, এই তো সবে বেরোলো, এখনো বোধহয় পৌঁছয়নি। তুমি যাবে কি? যাবে তো চলো। তড়ি ঘড়ি মুখ হাত ধুয়ে জামাটা গলিয়ে নিল রঞ্জন, তারপর বলল, মামি একটু বাজারের দিকে গেলাম। হ্যাঁ। আরে একটু চাটাও খেলি না তো? ও দিদি, রঞ্জন যে কিছুই খেতে চায় না। তাহলেই ভাব, কিচ্ছুটি খেতে চায় না। কি রান্না করব আমি ভেবে পাই না। আমি একটু পাঁঠার মাংস আনতে বললাম তোমার দাদাকে, আর চিংড়ি মাছ। তুমি চিংড়ি মাছটা ভালোবাসো তাই। আর একটু কচু শাক করব। বাবা, এত কিছু কে খাবে? হ্যাঁ, এ তো যোগী বাড়ির রান্না। সুরমা আর আরতি নিজেদের মধ্যেই গল্প করছে, আর এদিকে মোহন আর রঞ্জন বাজারের দিকে পৌঁছে গেল। দূর থেকে দেখতে পেল মাংসের দোকানে দাঁড়িয়ে রয়েছে রঞ্জনের মামা আর ললিত। ওদের কাছে যেতেই রঞ্জনের মামা হরিপদবাবু বললেন, তোরা আবার এলি কেন? আরে এমনি, কি করব ঘরে বসে, তাই ভাবলাম চলে আসি। এ ভালো করেছি। কিছু খেয়েছিস? না রে, কিচ্ছু খাইনি। রঞ্জন দা তো ঘুম থেকে উঠেই চলে এলো। তাহলে এক কাজ কর, এই পাশের দোকানে খুব ভালো কচুরি করে, তোরা খা, ততক্ষণ আমি মাংসটা কিনে নিই। হরিপদবাবু মিষ্টির দোকানের সামনে এসে হাত দিয়ে ডাকলো, মদন, 3টে কচুরি দে তো। যা, তোরা গিয়ে ভিতরে বস, যা খাবি খা, আমি পাশেই আছি। ওরা তিনজনেই কচুরি আর মিষ্টি খেতে লাগলো। এদিকে হরিপদবাবুর মাংস কেনা হয়ে গেছে। মিষ্টির দোকানের দাম মিটিয়ে তারপর বাকি বাজার সেরে বাড়ি ফিরল ওরা। দুপুরে খাওয়া দাওয়া সেরে ওরা তখন ঘরে বসে গল্প করছে। দাওয়ায় মাদুর পেতে হরিপদবাবু শুয়ে রয়েছেন, আর এদিকে উঠোনের এক পাশে আরতি আর সুরমা বড়ি দিচ্ছে। এমন সময় বাড়ির গেট খুলে ঢুকে এলো এক ভদ্রলোক, তার সাথে আরো একজন। ভদ্রলোককে দেখে হরিপদবাবু উঠে বসে বললেন, ও বিশু, আয় আয়। বেশ তো টানটান হয়ে শুয়ে রয়েছিস। ওই আর কি, ওই মোড়াটা টেনে বস, তারপর বল এই সময় হঠাৎ। ওই আমার বন্ধু এসেছে সেই জয়চন্দ্রপুর থেকে, এই যে নিশিকান্ত ভট্টাচার্য। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু বেড়াতে বেরোই, শীতের রোদ ভালোই লাগছে। তারপর ভাবলাম তুই কি করছিস একটু ঘুরে যাই। তা বেশ ভালো করেছি। তা আপনি কবে এসেছেন? আমি গত পরশু এসেছি। বাহ,
তবে কেমন লাগছে আমাদের গ্রাম? বেশ ভালো, খানিকটা ঘুরেছি দুদিনে। হ্যাঁ, ও একাই দেখছি টংটং করে ঘুরছে, আমি তো সময় দিতে পারছি না। আমার অবশ্য কাউকে লাগে না, আমি একাই দিব্যি ঘুরি। তবে একা ঘোরার মজাই আলাদা। কতদিন আছেন? মাঝে মধ্যে আসবেন আমাদের বাড়ি। এই তো বলছে কাল চলে যাবে। কেন? আর কটা দিন থাকুন না। হ্যাঁ, আমি তো নিত্য পূজা করি মায়ের মন্দিরে, তাই বেশি দিন এদিক ওদিক থাকা হয় না। ও তাই? কি পুজো করেন? মা গুহা কালী। উচ্চ কালী? সে কেমন? খুব একটা এই ঠাকুরের পুজো শোনা যায় না। বটে, জমিদার জয়চন্দ্র মজুমদার স্বপ্নাদেশে কালী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করার আদেশ পেয়েছিলেন। তারপর এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আমার বাবা নীলকান্ত ভট্টাচার্যের হাতেই প্রতিষ্ঠিত হয় মা গুহা কালী। এখন বর্তমানে আমি পূজা করি। বাহ, সাংঘাতিক মশাই, খুব কঠিন কাজ। তার তো মতে দেবী মূর্তির পূজা সত্যিই বড় কঠিন। দারুণ কাজ করেন। তবে আর আটকাবো না, মা তাহলে রাগ করবেন। কালই তাহলে চলে যাচ্ছেন? হ্যাঁ। ঘর থেকে রঞ্জন, ললিত আর মোহন বেরিয়ে এসে নিশিকান্ত বাবুকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। মোহন রঞ্জনের কানের কাছে এসে বলল, এই রে রঞ্জন দা, রঞ্জন দা, ওই লোকটা যদি বাবাকে বলে দেই যে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম, তাহলে তাহলে কি হবে? চুপ করে দাঁড়াতো, অত ভয় পাস না, দেখি কেমন নালিশ করে। নিশিকান্ত বাবু রঞ্জনের দিকে তাকিয়ে ঠিক একইভাবে আলগা হাসি হাসল, কিন্তু রঞ্জন তোয়াল শক্ত করেই তাকিয়ে রয়েছে। এই যে ঠাকুরমশাই, এই হলো আমার বড় ছেলে ললি, আর এই হলো আমার ছোট ছেলে মোহন, আর ওটা আমার বোনের ছেলে রঞ্জন। এখানে বেড়াতে এসেছে। নিশিকান্ত বাবু ওদের আগে থেকে চেনে সেটা বলল না তো বটেই, উপরন্তু খুব স্বাভাবিকভাবেই হেসে নিজের পরিচয় দিল। আচ্ছা, বেশ ভালো। আমি নিশিকান্ত ভট্টাচার্য। হ্যাঁ, নমস্কার। তোমরা নদীর ধারে যাচ্ছ, আমি সঙ্গে গেলে তোমাদের অসুবিধা হবে? হ্যাঁ, তা তো একটু হবেই, তবে আমাদের নয়, আপনার। আমাদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতেও পারবেন না, আপনার বয়স হয়েছে। তোমাকে কে বলল আমি হাঁটতে পারবো না? পারবেন না, আমরা এদিক ওদিক করব, আপনি অত ছোটাছুটি করতেই পারবেন না। তার চাইতে এখানে বসেই গল্প করুন, আমরা আসি। ওরা তিনজনে নিজেদের মনে কথা বলতে বলতে বেরিয়ে গেল। এদিকে ওদের চলে যাওয়াটা নিশিকান্ত বাবু তাকিয়ে দেখলো ভালো করে। তারপর বিশু বলে উঠল, আজকালকার ছেলেপুলে সব ভাবে আমরা কিছুই পারবো না, কিন্তু এককালে আমরা কত ছোটাছুটি করেছি বল হরি। হ্যাঁ, সেটাই তো। ওরা তিনজনে নদীর ধারে গেল। নদীর ধারে বসে বেশ কিছুক্ষণ ধরে ওরা আড্ডা মারল। প্রায় সন্ধ্যা নামার আগের সময় ললিত বলল, এবার উঠে পড়ো, সন্ধ্যা হয়ে আসছে। বলছি শোন না, একবার ওই বাড়িটার কাছে যাবি? কোন বাড়ি? আরে কালকে ওই আমবাগানের ওদিক দিয়ে আসার সময় যে পুরনো বাড়িটা দেখলাম, ওখানে। না, ওখানে আবার গিয়ে কি হবে? চল না, একটু ঘুরে আসি। কি দরকার রঞ্জনদা? দেখো, সবাই যখন বারণ করে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার চেয়ে চলো বাড়ি যাই। বড্ড বেড়েছিস মোহন। আরে বাবা থাম না, তোদের যদি যেতে ইচ্ছা না হয় তো তোরা বাড়ি যা, আমি একাই যাচ্ছি। সেটা কি করে হয়? না না, তোমাকে একা তো যেতে দেবই না। রঞ্জন, ললিত আর মোহন নদীর ধার থেকে ওই বাড়ির পথে হাঁটতে থাকলো। যদিও ললিতের খুব একটা যাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়েই এক প্রকার যেতে হলো। বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো ওরা। কিছুক্ষণ চুপচাপ রঞ্জন বাড়িটার দিকে তাকিয়ে রইল। তারপর বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিলই ক্রমশ। পিছন থেকে ললিত বলল, কোথায় যাচ্ছ রঞ্জনদা? রঞ্জনের যেন ললিতের কোনো কথাই কানে গেল না। নিজের খেয়ালেই ও বাড়ির গেট খুলে ঢুকলো বাড়িটার ভিতরে। ওর পিছন পিছন মোহনও ঢুকলো। ললিত বাইরে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। ললিতের মনের মধ্যে গভীর দোলাচল। ললিতের মন কিছুতেই সায় দেয় না ওই বাড়ির ভিতরে যেতে।
বাড়ির ভিতরে ঢুকে রঞ্জন আর মোহন ধীরে ধীরে হেঁটে আরো ভিতরে চলে যাচ্ছে। এমন সময় হঠাৎ সম্বিত ফিরল মোহনের। মোহন রঞ্জনকে ডেকে বলল, রঞ্জনদা, ও রঞ্জনদা, এই কি গো, আমরা এই বাড়ির ভেতরে কখন এলাম? রঞ্জন মোহনের কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের মনে হেঁটে হেঁটে যেতে লাগলো। কিছুটা গিয়ে রঞ্জন একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। দরজাটা বাইরে থেকে তালা বন্ধ। রঞ্জন সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা আকাঙ্ক্ষা দুলতে শুরু করলো, যেন দরজার ভিতর থেকে কেউ দরজাটাকে ধাক্কা দিচ্ছে। ধীরে ধীরে সেই ধাক্কার গতি বাড়তে থাকলো। আস্তে আস্তে সেই ধাক্কা সাংঘাতিক জোরে হতে শুরু করলো। রঞ্জন দরজায় হাত ছোঁয়াতেই সেই দরজা ধাক্কানোটা থেমে গেল। তারপর মোহন দৌড়ে এসে রঞ্জনের কাঁধে হাত দিয়ে রঞ্জনকে ঝাঁকিয়ে বলল, আরে এখানে কি করছো তোমরা? চলো এখান থেকে, চলো। রঞ্জনের তখনও যেন হুঁশ নেই। রঞ্জনের হাত ধরে টানতে টানতে মোহন ওকে বাড়ি থেকে বের করে নিয়ে এলো। তারপর বাইরে এসে ললিতকে বলল, কি রে দাদা, তুই এখানে? তো কি করব, তোরা দুজন তো ভেতরে গেলি, আমি অপেক্ষা করছিলাম। আমরা কখন ভেতরে গেলাম? যা বাবা, রঞ্জনদার হাত ধরে তুইও তো ভেতরে চলে গেলি। রঞ্জনদা, ঘোড়া হয়েছে, এবার চলো চলো বাড়ি চলো রঞ্জনদা। রঞ্জন একইভাবে পিছনের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। এক প্রকার হাত ধরে টেনে টেনেই ওকে বাড়ি নিয়ে এলো মোহন আর ললিত। বাড়িতে ফিরেও রঞ্জন সেভাবে কথা বলে না, একেবারে স্তব্ধ হয়ে রয়েছে রঞ্জন। খাওয়া দাওয়া সেরে সবাই শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা তখন 12টার ঘরে ঢুকেছে। এমন সময় রঞ্জনের ঘুমের তন্দ্রা লেগেছিল। ঠিক তখনই আবার দূর থেকে মৃদু স্বরে ভেসে আসা সেই মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে রঞ্জন। আমার কষ্ট হচ্ছে রঞ্জন, আমি কতকাল ধরে বন্দি হয়ে আছি, আমাকে মুক্ত কর রঞ্জন, আমার কষ্ট হচ্ছে রঞ্জন, আবার তোমার কি আসছে রঞ্জন? রঞ্জনের ঘুম ভেঙে গেল। রঞ্জন ঠিকরে উঠে বসলো। তারপর ঢক ঢক করে খানিকটা জল খেয়ে এদিক ওদিক তাকিয়ে আবার শুয়ে পড়ল। আবার মিনিট কয়েক পরেই যখন রঞ্জন প্রায় ঘুমিয়ে আচ্ছন্ন, ঠিক তখনই আবার ভেসে এলো রঞ্জনের কানে সেই মৃদু কণ্ঠস্বর, যা দূর থেকে ভেসে আসছে রঞ্জনের কানে। সেই মহিলা আবারও বলে উঠছে, চলে গেলে রঞ্জন, আমার দরজা খুলে দাও, আমাকে মুক্ত করো রঞ্জন, আমার দম বন্ধ হয়ে আসছে রঞ্জন, আমার খুব কষ্ট হচ্ছে রঞ্জন, দেখো আমি বন্দিনী, আমাকে মুক্ত করো রঞ্জন, আমার দম বন্ধ হয়ে আসছে রঞ্জন। রঞ্জন তড়াং করে উঠে বসলো। কিছুতেই রঞ্জনের পক্ষে আর শুয়ে থাকা সম্ভব হচ্ছে না। ওর ভিতর থেকে যেন কষ্ট হচ্ছে। ঠিক সেই কষ্টটা কার জন্য হচ্ছে? সে কে রয়েছে বন্দী হয়ে? রঞ্জনকে এত কাতর আরতির সঙ্গে ডাকছে কে সে? অনেক প্রশ্ন রঞ্জনের মনের মধ্যে ভিড় করে এসেছে। রঞ্জন বিছানা ছেড়ে উঠে একখানা চাদর গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। তারপর নিজের অজ্ঞাত অবস্থাতেই কখন যেন পৌঁছে গেল ওই স্তব্ধ আমবাগানের পাশে পুকুর লাগোয়া একতলা রহস্যময় বাড়ির সামনে। তারপর গেট খুলে ওই বাড়ির ভিতরে ঢুকবে এমন সময় আবার ওই গলার স্বর শুনতে পেল রঞ্জন। এবার গলার স্বরটা যেন বড্ড কাছে। সেই মহিলাটি আবার কাতর আরতিতেই বলছে, এসেছো রঞ্জন, তুমি এসেছো, এসো এসো এসো, আমার কাছে এসো, আমাকে মুক্ত করো, আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি। রঞ্জন বাড়ির মধ্যে ঢুকে আস্তে আস্তে হেঁটে চলে গেল ওই বন্ধ দরজার সামনে। তারপর রঞ্জনের পা আটকে গেল। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। হঠাৎই রঞ্জনের মনে প্রশ্ন জাগল, আমি এখানে
আমি এখানে কখন এলাম? কি করে এলাম? ললিত, মোহন, কেউ কেউ নেই কেন? আমি 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 বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে হবে। রঞ্জন পিছন ফিরে চলে আসবে ঠিক এমন সময় ওই বন্ধ দরজার ওপার থেকে কে যেন দরজায় বাড়ি মারতে শুরু করলো। ধরাম ধরাম করে দরজায় শব্দ হচ্ছে, যেন দরজা ভেঙে ফেলার উপক্রম। ভিতর থেকে কে যেন আপ্রাণ চেষ্টা করছে রঞ্জনকে আটকানোর। দরজার ও প্রান্ত থেকে ভেসে আসছে সেই মহিলার কণ্ঠস্বর। এবার মহিলার কণ্ঠটি খুব স্পষ্টভাবে কাছ থেকে শুনতে পেল রঞ্জন। সে বলছে, আমি তো তোমার অপেক্ষাতেই বসে রয়েছি রঞ্জন। রঞ্জন রঞ্জন দরজাটা খুলে দাও রঞ্জন, খুলে দাও দরজাটা। করবে না, করবে না, দয়া করো রঞ্জন, দয়া করো, আমাকে দয়া করো, আমাকে ছেড়ে যেও না, যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না রঞ্জন। আমার যে বড় কষ্ট রঞ্জন। রঞ্জনের মনে কৌতূহল জাগলো। এই পুরনো বাড়িতে কেউ কেন একটা মেয়েকে বন্দি করে রেখেছে? নিশ্চয়ই কারোর বদ উদ্দেশ্য রয়েছে। তবে রঞ্জন সেই মেয়েটিকে ছেড়ে কি করেই বা চলে যায়? এত অমানবিক রঞ্জন হবেই বা কেমন করে? যদি মেয়েটির কোনো বিপদ হয় তাহলে কি হবে? বিভিন্ন প্রশ্নে রঞ্জন প্রায় জর্জরিত। রঞ্জন আবার পিছন ফিরে দরজার দিকে মুখ করে দাঁড়াতেই তৎক্ষণাৎ দরজার দরাম দরাম শব্দটা থেমে গেল। রঞ্জন তালাটায় হাত দিয়ে চিন্তা করল, এটা কিছু দিয়ে ভেঙে ফেলতে হবে। রঞ্জন এদিক ওদিক তাকিয়ে খুঁজছিল তালা ভেঙে ফেলার জন্য যদি কিছু একটা নজরে পড়ে। তারপর দেখলো কিছুটা দূরে একটা শেল নোড়া পড়ে রয়েছে। নোড়াটা তুলে এনে তালাটায় নোড়া দিয়ে ঘা মারতে থাকলো। একটা সময়ের পরে তালাটা ভেঙে গেল। তালাটা ভেঙে যাওয়া মাত্রই ভিতর থেকে ওই মহিলা কণ্ঠস্বর অট্ট হাসিতে ফেটে পড়ল। গা শিউরে ওঠা সেই হাসি শুনে রঞ্জন স্তব্ধ হয়ে গেল। রঞ্জনের হাত থেকে তালাটা পড়ে গেল। রঞ্জন দুপা পিছিয়ে এলো। দরজাটা আপনা আপনি খুলে গেল। তারপর সেই মহিলা কণ্ঠস্বরটি আবার করুণ ভাবে রঞ্জনকে ডাকতে শুরু করলো, রঞ্জন, রঞ্জন ভেতরে এসো, আমার কাছে এসো রঞ্জন, এসো, এসো আমার কাছে এসো, আমাকে আমাকে মুক্ত করো রঞ্জন, মুক্ত করো। রঞ্জনের মনে হলো হয়তো হাত পা বাঁধা মেয়েটির, তাই হয়তো সে বের হতে পারছে না। তাই রঞ্জন নিজেই ঘরের মধ্যে ঢুকে এলো। ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখলো, কই কেউই তো নেই এখানে, এ তো চারপাশ ফাঁকা। তাহলে রঞ্জন মহিলার উদ্দেশ্যেই বলল, আপনি আপনি কোথায়? আপনি আপনি কোথা থেকে ডাকছেন আমাকে? সামনে আসুন। রঞ্জনের ঘাড়ের পাশে রঞ্জন ঠান্ডা হিম শীতল বাতাসের অনুভব করল। কে যেন পিছনে দাঁড়িয়ে কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে, এই তো আমি তোমার পিছনে। রঞ্জন পিছনে ফিরে দেখল ফাঁকা, শূন্য। কোথায় গেল সে? আবার রঞ্জন সেই মহিলার উদ্দেশ্যেই বলল, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আমি আপনাকে বাঁচাতে এসেছি আর আপনি আমাকে... কথা শেষ করতে না দিয়েই রঞ্জনের কানের কাছে এসে আবার ওই মহিলাটি বলল, বাঁচাতে এসেছো? আমাকে বাঁচাতে এসেছো? অট্ট হাসিতে ফেটে পড়ছে চারপাশ। রঞ্জন উপরের দিক থেকেই হাসির শব্দ পেয়ে সিলিং এর দিকে তাকালো। সিলিং এর দিকে তাকানো মাত্রই রঞ্জনের বুকের ভিতরটা ধক করে উঠল। সিলিং এর মধ্যে একজন বিভৎস চেহারার মহিলা হামাগুড়ি দেওয়ার মতো করে তাকিয়ে রয়েছে রঞ্জনের দিকে। তার রক্তাক্ত চক্ষু, দাঁতবিহীন হাসি, পুড়ে যাওয়া বিভৎস চেহারা দেখে রঞ্জনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রঞ্জনের অসার দেহের ক্ষমতা নেই যে সেখান থেকে সে পালিয়ে যায়। তারপর সেই মহিলাটি সিলিং এর পর দেওয়ালে হামা দিতে দিতে আস্তে আস্তে নেমে আসে। মহিলাটি এগিয়ে আসতে থাকে ক্রমশই রঞ্জনের দিকে। রঞ্জন এক পা করে পিছুতে থাকে।
পিছনের দিকে, আর সেই মহিলাটি খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে আসতে থাকে রঞ্জনের দিকে। একটা সময় পরে রঞ্জনের দেওয়ালে পিঠ থেকে আসে। ঠিক তখনই মহিলাটি নখ বিশিষ্ট হাত দিয়ে রঞ্জনের গলা লক্ষ্য করে এগিয়ে আসে। ঠিক এমন সময় একটা শব্দে সে বিভৎস মহিলা চিৎকার করে ওঠে। রঞ্জন তাকিয়ে দেখে সেই ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে ওই ভদ্রলোক, একটা মালা হাতে দাঁড়িয়ে জপ করছে, আর তার তীব্র মন্ত্র উচ্চারণের শব্দে ওই বিভৎস মহিলাটি চিৎকার করে ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। রঞ্জন নিশিকান্ত বাবুকে দেখে ঘর থেকে বেরিয়ে আসে। তখনই ধরাম করে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। রঞ্জন বাইরে এসে নিশিকান্ত বাবুকে বলে, আপনি এখানে? আগে বলো, তুমি এখানে কি করছো? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম। আমাকে উনি ডাকছিলেন ওনাকে মুক্ত করার জন্য। ওকে মুক্ত করতে এসে তুমি নিজের বিপদ বাড়িয়েছো রঞ্জন, আর শুধু নিজের নয়, বরং সারা গ্রামের। মানে আমি বিপদ বাড়িয়েছি? হ্যাঁ, তোমার এখনো মনে হয় ও একজন স্বাভাবিক মানুষ? না না, কোনো মানুষ এত বিভৎস হতে পারে না। ও একটা অশরীরী, যার একটা জ্যান্ত শরীর দরকার। তাই ও তোমাকে এখানে ডেকে এনেছে, তোমার শরীরটা ব্যবহার করতে চাইও। তাহলে এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই, আমি এসে গেছি। আগে আমাকে জানতে হবে ও কি চায়। তাহলে আমি কি চলে যাব? তুমি এখান থেকে কোথাও যাবে না। তুমি যেখানেই যাবে ও তোমাকে পিছু নেবে। তাই ওকে এখানে যেমন বন্দি ছিল ঠিক সেই অবস্থায় ওকে বন্দি করতে হবে। হ্যাঁ, ও আমাকে বারবার বলছিল ও বন্দিনী। এটা তো বুঝলাম। ও যে বন্দি ছিল তার যথেষ্ট কারণ আছে নিশ্চয়। কেউ বন্দি করে রেখেছিল, আর তুমি সেটা আগ বাড়িয়ে নির্বোধের মতো খুলে দিতে এসেছ। এই তোমাদের মতন ছেলেদের এটাই ভুল, সাবধান করলে কিছুই শোনে না। আপনি আবার আমাকে দোষ দিচ্ছেন। আমি কি করলাম? যেটা করেছো সেটা তুমি নিজেই বুঝতে পারছো যে কত বড় ভুল করলে। এখন একটা কাজ করো, চুপ করে এখানে বসো। আর আপনি? দেখতেই পাবে সব। নিশিকান্ত দরজায় হাত ছোঁয়াতেই ভেতর থেকে ওই মহিলা কণ্ঠস্বর আবার চিৎকার করে বলে উঠল, চলে যা বলছি, চলে যা, যা যা যা, এখান থেকে চলে যা। আগে তুই বল, কে তুই? বলবো না, আমি কিচ্ছু বলবো না। নিশিকান্ত দরজায় হাত দিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। ওম মহাকল্লৈচ বিদ্মহে শ্মশানবাসনৈচ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। ওম ক্লীং কালিকাই নমঃ। ওম মহাকল্লৈচ বিদ্মহে শ্মশানবাসনৈচ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। ওম ক্লীং কালিকাই নমঃ। ওম মহাকল্লৈচ বিদ্মহে শ্মশানবাসনৈচ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। ওম ক্লীং কালিকাই নমঃ। ওম ক্লীং কালিকাই নমঃ। নিশিকান্তের মন্ত্রপাঠ যত দৃঢ় হতে থাকে, ভেতর থেকে ওই মহিলা কণ্ঠস্বর ততই আর্তনাদ করে বলতে থাকে, চলে যা, চলে যা নিশিকান্ত, চলে যা। ও, তুই তাহলে আমাকে চিনতে পেরেছিস? তাহলে আমাকে বলতে কোনো অসুবিধা নেই। বল তুই কে? আমি বন্দিনী না, আমার কাজ অনেক বাকি, আমি সব শেষ করে দেব, তবেই আমার শান্তি। আমাকে বল, আমি তোকে সাহায্য করব। তুই আমাকে সাহায্য করবি? হ্যাঁ, আমি সব জানি। তুই আবার বন্দি বানাতে চাস না? আমাকে বন্দি বানাতে চাস?
তোকে বন্দি মানিয়ে আমার কি লাভ? আমি কেন এসব করতে যাব? আগে বল, তুই কে? কি চাস তুই? আমি সব ধ্বংস করে দিতে চাই, সব ধ্বংস করে দেব। ওম ক্লিং কালিকাই নমঃ, ওম ক্লিং কালিকাই নমঃ, ওম ক্লিং কালিকাই নমঃ। চুপ কর, চুপ কর, তুই যা 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 যা, চলে যা, যা যা, চলে যা, চুপ কর, চুপ কর। তাহলে তুই বল, তুই কে? আমি সুচন্দ্রা। এখানে কি করে এসেছিস? আমার স্বামী আমাকে এখানে এই ঘরে পুড়িয়ে মেরে ফেলেছিল, সেই থেকে আমি বন্দী হয়ে আছি। কেন তোকে মেরে ফেলেছিল আমাকে বল। আমার বিয়ে হয়েছিল তখন, আমার বয়স 16। আমার স্বামীর নাম কমল। আমাকে দেখতে গিয়ে এক দেখায় পছন্দ করে বিয়ে করেছিল। আমাকে দেখতে খুব সুন্দর ছিল। এই গ্রামে বিয়ে করে আসার পর আমাকে সকলে বলতো এত রূপ ভালো নয়। সত্যি তাই। বছর ঘুরতে না ঘুরতে তার রূপই তার কাল হলো। তাকে দেখতে খুবই সুন্দর ছিল বলে কমল তাকে সবসময় খুব সাজিয়ে গুছিয়ে রাখত। ওর শাড়ি গয়না দেখে লোকে প্রায়ই হিংসা করত ওকে। চাকরি থেকে ফেরার সময় রোজ সন্ধ্যেবেলা কিছু না কিছু হাতে নিয়ে আসতো ঠিক ওরই জন্য। সেদিন ছিল ওদের বিবাহ বার্ষিকী। সকাল থেকে রান্না সেরে ও অপেক্ষা করছিল। কমল বাড়ি ফিরল, হাতে করে নিয়ে এলো ওর জন্য নতুন শাড়ি আর একজোড়া সোনার কানের দুল। ওকে বলল, নাও চন্দ্রা, এগুলো পরে নাও। এসব আবার কি? আমার তো কত শাড়ি রয়েছে। তাতে কি হয়েছে, তুমি এগুলো পরে নাও, আমরা বেরোবো। বাজারের যে মন্দির রয়েছে ওখানে আজকে একটু পুজো দিতে যাব। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী বলে কথা। আচ্ছা ঠিক আছে। সুচন্দ্রা শাড়িটা পরে নিল। তারপর কমল এসে তাকে সযত্নে কানের দুলটা পরিয়ে দিতে গেল। হঠাৎই তারপর কমল চমকে উঠল। এটা কি হয়েছে? কেন, কি হলো? এই কানের কাছ থেকে ঘাড় অব্দি এমন সাদা দাগ কেন? সুচন্দ্রা চুপ করে দাঁড়িয়ে রইল। বেশ কিছুদিন ধরেই সুচন্দ্রা লক্ষ্য করছিল তার শরীরের বিভিন্ন জায়গায় একটু একটু করে সাদা সাদা দাগ হতে শুরু করেছে। কমলের থেকে আপ্রাণ চেষ্টা করছিল সেটা আড়াল করা। আসলে কমলের মুখ থেকে নিজের প্রশংসা শুনতেই সে অভ্যস্ত হয়ে পড়েছিল। তাই এমন সাদা দাগ দেখে যদি কমল সুচন্দ্রাকে অপছন্দ করে সেই ভয়ে সুচন্দ্রা সাদা দাগটাকে আড়াল করছিল। কিন্তু আজ একেবারে ভুলে গিয়েছিল। কমল প্রচন্ড রেগে গিয়েই বলল, কি ব্যাপার চন্দ্রা, চুপ করে দাঁড়িয়ে কেন? এসব কি? আমার থেকে কি লুকাচ্ছ? তার মানে তোমার সারা গায়ে এরম ফ্যাট ফ্যাটে সাদা হয়ে যাবে? ছি ছি ছি, আমি লোক সমাজে তোমাকে নিয়ে বেরোবো কি করে? এত বড় রোগের কথা তুমি লুকিয়ে গেলে আমায়। আমাকে আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? তোকে কিসের ক্ষমা? দেখতে সুন্দর ছিলিস বলেই তো আমি তোকে বিয়ে করে এনেছিলাম। এখন এসব রোগ সমেত তোকে নিয়ে আমি কি করব? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কমল সুচন্দ্রাকে এক ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। সুচন্দ্রা কাঁদতে কাঁদতে পায়ে ধরে বলতে থাকে কমলকে, আমাকে ছেড়ে দাও, আমার সব রোগ সেরে যাবে, আমি আবার আগের মতো হয়ে যাব। পাশের ঘর থেকে কমলের মা বেরিয়ে আসে। কি ব্যাপারটা কি? এত চেঁচামেচি কিসের? ছেলেটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুরু করে দিলে তো তোমার নাকে কান্না। মা মা আপনার ছেলেকে বলুন না আমাকে যেন বাড়ি থেকে বের না করে দেয়, আমি সুস্থ হয়ে যাব। মা দেখো মা, কিসব রোগ নিয়ে পড়ে রয়েছে। কি ভুল করেছি আমি। ছি 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 ছি। তুই দেখ, তোরই তো সুন্দরী বউ বলে কত আধিক্যতা। ন্যাকামি দেখলে গাপিত্তি জ্বলে যায়। দেখলি তো সুন্দরের কত বহর। এই ওঠ, চল এখান থেকে। তোকে তো আমি থাকতে দেবই না, শেষ করে ফেলবো। কমল সুচন্দ্রাকে টানতে টানতে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। সেই ঘরে নিয়ে গিয়ে ওকে গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। এটা কি করেছো তোমরা? আমাকে ছেড়ে দাও, আমি ঠিক সুস্থ হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব, আমাকে ছেড়ে দাও, আমাকে একটু সুযোগ দাও।
আমাকে একটা সুযোগ দাও। একদম নয় রে, আর কোনো সুযোগ নয়। মেরে ফেলতো মেয়ে ছেলেটাকে। কি সমস্ত রোগ ঠোক নিয়ে ঢুকেছে এখানে, মেরে ঘুচিয়ে দে রূপের দেমাগ। কমলের মা তার ছেলের হাতে তুলে দেয় দেশলাই, আর সেই দেশলাইয়ের এক টুকরো আগুনে ঝলসে যায় সুচন্দ্রার দেহ। তার চিৎকার আর্তনাদ কিছুই কমল আর তার মায়ের মনে সহানুভূতি জাগাতে পারেনি। তারপর সুচন্দ্রার অতৃপ্ত আত্মা কিছুদিনের মধ্যেই কমল আর তার মাকে শেষ করে দেয়। তারপরেও সুচন্দ্রার আত্মা শান্ত হয় না। সে সারা গ্রাম জ্বালিয়ে দিতে চায়। গ্রামের যে লোকেরা ওকে কটু কথা শুনিয়েছিল তাদের প্রত্যেককে ও শেষ করে দিতে চায়। ঠিক সেই সময় কোনো এক যোগী দ্বারা এই ঘরে তাকে বন্দিনী করে রাখা হয়, যাতে গাঁয়ের লোকের কোনো ক্ষতি সে না করতে পারে। তবে সেই যোগী একটাই কথা বলেছিল, এই ঘরের দরজা যেন কোনো রকম ভাবেই কেউ না খুলে দেয়। আর সেই ভুলটাই করে ফেলেছে রঞ্জন। সুচন্দ্রার আত্মা পুনরায় জাগ্রত হয়েছে, মুক্ত হয়েছে রঞ্জনেরই জন্য। এখন সে রঞ্জনের দেহে প্রবেশ করে সারা গ্রাম ধ্বংস করে দিতে চায়। সমস্ত ঘটনার কথাই সুচন্দ্রার অতৃপ্ত আত্মা বলল নিশিকান্তকে। নিশিকান্ত সুচন্দ্রার আত্মাকে বলল, আসলে মানুষের কাছে রূপের গুরুত্ব এতটাই বড় হয়ে ওঠে যে মানুষের গুরুত্ব কমিয়ে দেয়। আমি তোর কষ্ট যন্ত্রণা সব বুঝেছি, কিন্তু তুই তোর প্রতিশোধ নিয়েছিস। এখন তুই যা চাস তা সম্ভব নয়। সারা গ্রাম ধ্বংস করে নষ্ট করে তুই কি পাবি? তুই ফেরত পাবি তোর স্বাভাবিক জীবন। আজীবন এখানে বন্দী হয়ে রয়েছিস। আমি তোকে মুক্তি দিতে পারি, তোর আত্মা শান্তি পাবে। সুচন্দ্রার আত্মা ডুকরে কেঁদে কেঁদে ওঠে। নিশিকান্ত একখানা লাল সুতো ঝোলা ব্যাগ থেকে বের করে রঞ্জনের হাতে বেঁধে দেয়। তারপর ওই বন্ধ ঘরের দরজা খুলে দেয়। ঝোলা ব্যাগের ভিতর থেকে গঙ্গা জলের বোতল বার করে একটু জল হাতে করে নিয়ে সেই ঘরের দোরগোড়ায় দেয়। তারপর বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে থাকে। ওম কৃত্তাতু দুষ্কৃতং কর্ম জানতা বাপ্পা জানতা মৃত্যুকাল বয়সং প্রাপ্য নরং পঞ্চতত্ত্বমাগতম ধর্মাধর্ম সমাযুক্তং লোভমোহ সমাবৃত্তম দয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকানু সগচ্ছতু। তারপর সেই ঘর থেকে এক ঝটকায় একটা ঠান্ডা বাতাস বেরিয়ে যায়। তারপর নিশিকান্ত রঞ্জনের হাত ধরে বাড়ি থেকে বের করে নিয়ে আসে ওকে। এর বেশ কিছুক্ষণ পর চোখ খুলে তাকায় রঞ্জন। চোখ খুলে চেয়ে সে দেখে সে বাড়ির দাওয়ায় মাদুরে শুয়ে রয়েছে। তার পাশে বসে তার মা হাত পাকা নেড়ে তাকে হাওয়া করছে, আর নিশিকান্ত বাবু চেয়ারে বসে রয়েছেন। তার পাশে মামা, মামি, ললিত আর মোহনও রয়েছে। রঞ্জন উঠে বসে নিশিকান্ত বাবুকে বলল, আমি 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 এখানে কখন এলাম? মনে পড়ছে না? নিশিকান্ত বাবু চেয়ার ছেড়ে উঠে এসে রঞ্জনের পাশে বসে মাথায় হাত রেখে বিড়বিড় করে কি যেন বললেন। তৎক্ষণাৎ রঞ্জনের স্মৃতিচারণ হলো। গতকাল রাতের সমস্ত ঘটনা ভেসে উঠল রঞ্জনের চোখের সামনে। ঠিকরে উঠল রঞ্জন। রঞ্জনকে শান্ত করে নিশিকান্ত বাবু বললেন, আহা, শান্ত হও, বড় বাচাল তুমি। কিচ্ছু হবে না। আর তুমি যাকে বন্দিনী অবস্থা থেকে মুক্ত করতে চেয়েছিলে সে মুক্ত হয়েছে। তার আত্মা শান্তি পেয়েছে তোমার জন্য। আমার জন্য? আমি আমি কি করলাম? সব তো আপনিই করলেন। নিশিকান্ত বাবু মৃদু হেসে উত্তর দিলেন, তুমি বড় ভালো মনের মানুষ, তাই তো সে তোমায় ডেকেছে। তাকে মুক্ত করার জন্য তোমাকে নির্বাচন করেছে। কই কই সে তো আমাকে ডাকেনি। কিন্তু কিন্তু আমি তো তুমি তো ভাবতেই পারোনি যে সে কোনো মানুষ নয়, অশরীরী। কে, তাই তো?
আসলে আমরা মানুষের সাহায্য করি। আমরা ভাবতেই পারি না যে কোনো আত্মা সাহায্য চাইতে পারে, কোনো আত্মা কষ্টে থাকতে পারে। আসলে আমাদের ধারণাই হয়ে গেছে যে আত্মা মানেই সেই ক্ষতিকর। আসলে তা নয়। সে অতৃপ্ত বাসনা নিয়ে পড়ে রয়েছে, অথচ মুক্ত হতে পারছে না। তাই সে আমাদের মধ্যেই একজনকে নির্বাচন করে, যার মধ্যে দিয়ে সে তার অতৃপ্ত বাসনা মিটিয়ে নিতে পারে। যদি তুমি তার ডাকে সাড়া না দিতে, তাহলে হয়তো আমিও সেখানে তোমায় বাঁচাতে যেতাম না, আর আমার দ্বারা সেই মুক্ত হতে পারত না। তাই যা হয়েছে তা তো তোমারই জন্য, কিছু হবে না। হাতের লাল সুতোটা ওর হাতে বাঁধা থাকুক। এই যে ছোঁড়া, চালাকি করে এটা আবার খুলতে যেও না। ওর কাজ শেষ হয়ে গেলে আপনা আপনি ও তোমার কাছ থেকে চলে যাবে। হরিপদ বাবু, আমি উঠি আজ। অনেকটা পথ যেতে হবে। জয়চন্দ্রপুর কি আর কাছে বলুন? হ্যাঁ, নিশ্চয়ই ঠাকুর মশাই। যা উপকার করলেন আপনি, তার ঋণ শোধ করা সম্ভব না। আমি আমার কর্ম করেছি। মা চেয়েছেন আমার হাতে তার মুক্তি হোক, তাই হয়েছে সব। আপনি এত ভাববেন না। আমি চলি তাহলে। চতুর্দশী পড়ছে আজ রাতে। মায়ের পুজো দেরি হয়ে যাবে। ঠিক সময় না পৌঁছতে পারলে। নিশিকান্ত বাবু চলে গেলেন। কিছুক্ষণ পরেই সুরমা রঞ্জনকে নিয়ে বাড়ি ফিরে এলেন। নিশিকান্ত বাবুর কথা মতো রঞ্জন সেই লাল সুতো হাত থেকে কখনোই খোলেন। তবে রঞ্জন লক্ষ্য করেছে সেদিন থেকে 21 দিন ও নিজের হাতে ওই সুতোটা দেখতে পেয়েছিল। 22 দিনের দিন ঘুম থেকে উঠে সকালে দেখে সেই সুতোটা তার হাতে নেই। তখনই ওর মনে পড়েছিল নিশিকান্ত বাবুর বলা সেই কথা, ওর কাজ শেষ হয়ে গেলে আপনা আপনি ও তোমার কাছে থেকে চলে যাবে। রঞ্জনের মনে এই ঘটনার পরে নিশিকান্ত বাবুর প্রতি শ্রদ্ধা জন্মেছিল, এছাড়া কৌতূহলও জন্মেছিল বটে। এই ঘটনা স্মৃতিচারণ করলেই রঞ্জনের মন স্তব্ধ হয়ে যায়। আজও তাই হলো। উপায় এটাকে সম্বিত ফিরল রঞ্জন বাবু। দাদু, ও দাদু, কি গো, কি হলো তোমার? বলো বলো দিদি ভাই, হ্যাঁ, কেমন লাগলো গল্প? দারুণ দাদু, তুমি তো মামুর চেয়েও দারুণ গল্প বলো। সত্যি তো দারুণ গল্প। রঞ্জন বাবু মনে মনে হেসে এক ঝলক মনে করে নিল নিশিকান্ত বাবুর সেই চেহারা, যেন নিশিকান্ত বাবু দূর থেকে দাঁড়িয়ে বলছেন, এই রঞ্জন, বলেছিলাম না ভয়ের কিছু হতেও পারে। জীবনে কিছু জিনিস এড়িয়ে চলতে হয় রঞ্জন। সব সময় তো আমি থাকবো না। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের জন্য আরও একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। ততক্ষণ অবধি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, মাঝরাতের গল্প শুনতে থাকবেন। ধন্যবাদ।